সুনিতা, পায়েল, সঙ্গীতা এবং কোয়েল তারা 4 বোন ছিল। তারা তাদের মা কল্পনা দেবী, বাবা সোহম বাবু, দাদা নিখিল এবং একমাত্র বৌদি তানিয়ার সঙ্গে শহরে বাস করে। সোহম বাবু এবং তার ছেলে নিখিল একসঙ্গে প্রত্যেকদিন অফিসে যায় আর দুজনে মিলে টাকা উপার্জন করার ফলে তাদের পারিবারিক আর্থিক অবস্থা বেশ সচ্ছল ছিল। তাই খুবই ভালো মতো তাদের সবার দিন কাটে। তবে বাড়িতে নতুন বউ তানিয়া আসার পর থেকেই তাদের জীবনে অনেক পরিবর্তন আসে। মা, আমি কলেজের জন্য বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? আর হ্যাঁ, আজকে আমি বাইরে খাবার খেয়ে নেব, কারণ আজকে আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, তাই আমাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। আমি যদি এখন খাবার খেতে বসি তাহলে তো অনেক দেরি হয়ে যাবে, তাই আমি কলেজে গিয়ে ক্লাসটা অ্যাটেন্ড করার পর ক্যান্টিন থেকে কিছু খেয়ে নেব। ঠিক আছে রে মা, সাবধানে যাস তাহলে। আর তোর কাছে টাকা আছে তো? যদি না থাকে বল, আমি দিচ্ছি। বৌমা, একবার এদিকে এসো তো। আমার রুমে যাও, দেখো আমার রুমে আমার মানি পার্স রাখা আছে, ওখান থেকে 1000 কিংবা 2000 টাকা বের করে সুনিতাকে দিয়ে দাও। আর শুধু সুনিতাকে দিলেই তো হবে না, ওরা 4 বোন আছে, ওদের 4 বোনকেও টাকা দিতে হবে। আপনি এটা কি বলছেন মা? এতগুলো টাকা আপনি শুধু শুধু আপনার মেয়েদের পেছনে নষ্ট করছেন। আচ্ছা মা, আপনাকে তো বাইরে কিংবা বাড়িতে কোনো কাজকর্ম করতেই হয় না, তবে আপনার ছেলে আর স্বামী কিন্তু অনেক কষ্ট করে টাকা উপার্জন করে নিয়ে আসে, তাই আপনি টাকাগুলোর মূল্য একটু বোঝার চেষ্টা করুন। আরে বাবা, আমি কি আমার মেয়েদেরকে শুধু শুধু টাকা দিচ্ছি? তুমি দেরি করো না, ওদের হাতে টাকাটা দিয়ে দাও। আর তাছাড়া ওটা আমার জমানো টাকা, ওরা কলেজে যাবে, এখনো পর্যন্ত তুমি ওদের টিফিন রেডি করোনি। আর তাছাড়া কলেজে যেতে আসতে একটা গাড়ি ভাড়ারও দরকার পড়ে। আমি টিফিন রেডি করিনি, এটা আপনাকে কে বললো বলুন তো? এই তো ডিম ভাজা রুটি তো রেডি হয়ে গেছে, তাহলে আবার বাইরের খাবার খাওয়ার প্রশ্ন আসছে কেন? আমি আপনার 4 মেয়েকে খুব ভালো করে চিনি। এই যে সুনিতা, পায়েল, সঙ্গীতা, কোয়েল, তোমরা শুধু শুধু মায়ের কাছ থেকে টাকা নেওয়ার বাহানা খুঁজছো, তাই তো? এবার আমি তোমাদেরকে বাহানা খোঁজাবো? বৌদি, তুমি কি বলছো? আমাদের মা আমাদেরকে টাকা দিচ্ছে, তাতে তোমার এত হিংসা হচ্ছে কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমরা মায়ের থেকে শুধু শুধু টাকা নিচ্ছি না তো, আমরা কলেজে যাব সেই জন্য টাকা নিচ্ছি। আর তুমি যদি আমাদের জন্য খাবার রেডি করেই থাকো তাহলে কই দাও, আমরা খাবার খেয়ে টিফিন নিয়ে চলে যাচ্ছি। এই বলে 4 বোন খাবার খাওয়ার জন্য টেবিলে বসে পড়ি। আর তাড়াহুড়ো করে তারা সবাই মিলে ডিম ভাজা এবং রুটি খেয়ে নেয়। আর এর ফলে সেদিন তারা তাদের মায়ের কাছ থেকে কোনো টাকা পায় না, তাই 4 বোন মন খারাপ করে কলেজে চলে যায়। অন্যদিকে তানিয়া মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তানিয়া মনে মনে প্রচন্ড পরিমাণে হাসতে থাকে। ঠিক হয়েছে, আমার 4 ননদ ভীষণ চালাক, সবসময় আমার স্বামীর টাকা পয়সা হাতিয়ে নেওয়ার ধান্দা। আমিও তোমাদের বৌদি, আমি এই বাড়ির বৌমা, আমিও এবার দেখি আমার স্বামীর টাকা পয়সা ওরা কিভাবে নষ্ট করতে পারি। এই বাড়িতে আমি যতদিন থাকবো ততদিন আমি কারোর হাতে কোনো টাকা পয়সা দেব না, আর বাইরের খাবার তো আমি কাউকে খেতেই দেব না। আসলে তানিয়া প্রচন্ড পরিমাণে কিপটা প্রকৃতি ছিল, তাই সে কারোর হাতে কখনো টাকা দিতে চাইতো না। এমনই একদিন, আরে বাবা, খুলছি, এত দরজা ঠোকাঠুকি করার কি আছে? ও, আপনারা তাহলে দরজা ঠুকছিলেন? আপনাদের সাহস কি করে হয় বলুন তো আমাদের এত দামি দরজায় হাত দেওয়ার? আচ্ছা, আমাদেরকে ক্ষমা করে দাও, আসলে বাড়ি থেকে কেউ সাড়া দিচ্ছিল না তো, তাই একটু জোরে জোরে দরজা ঠুকছিলাম। আর হবে না মা, আমাদের কিছু টাকা কিংবা চাল দিয়ে দাও, আমরা চলে যাচ্ছি। আহা রে, অতটা সহজ নাকি? আমার বাড়ি থেকে চাল টাকা পয়সা নিয়ে অতটা সহজ নয়। আর তাছাড়া আপনারা কি বলুন তো, হাত পা থাকতে ভিক্ষা করে কেন বেড়াচ্ছেন? একটা কোনো কাজকর্ম করতে পারেন তো, তা না করে ভিক্ষা করে বেড়াচ্ছেন। ছি, আপনাদের লজ্জাও করে না? চলে যান আমার বাড়ির সামনে থেকে, আমার বাড়ির সামনে আর কখনো যেন আপনাদেরকে না দেখি। বৌদি, তুমি এটা কি করছো? তুমি আমাদের সঙ্গে এরকম কিপটামি করো ঠিক আছে, কিন্তু তাই বলে তুমি গরিব ভিখারিদের সঙ্গেও এরকম ব্যবহার করবে? এটা একদমই ঠিক নয়, কারণ ওনারা তো খুবই গরিব আর ওনারা তোমার কাছে সাহায্য চাইতে এসেছে। তুমি এভাবে ওদেরকে অপমান করলে ওরা তো কষ্ট পাবে। এই তুমি চুপ করো তো সুনিতা, কোনো কথা বলবি না বলে দিলাম। আমার স্বামীর টাকাগুলো তোমরা 4 বোনে খুব মজা করে ওড়াতে শিখেছো, আর নিজেরা তো টাকা পয়সা এখনো ইনকাম করতে শিখলে না। এখনো পর্যন্ত বাড়িতে বসে বাবা আর দাদার টাকা ধ্বংস করছো, বাড়ির কোনো কাজ পর্যন্ত করো না। তোমরা যদি বাড়ির কাজকর্ম করতে তাহলেও না হয় তোমাদের হাতে আমি কিছু হাত খরচে দিতে পারতাম। আর তাছাড়া তোমরা তোমাদের মায়ের কাছ থেকে হাত খরচে হিসেবে অনেক বেশি টাকা নাও। তোমাদের যদি এতই দরদ হয় তাহলে তোমরাই ভিখারিদেরকে টাকা দাও। এই বলে তানিয়া মুখ ঘুরিয়ে সেখান থেকে চলে যায়। আর বৌদির মুখে এমন কথা শুনে সুনিতার প্রচন্ড পরিমাণে খারাপ লাগে, তাই সুনিতা আর দরজার সামনে দাঁড়িয়ে থাকা ভিক্ষুকরাও অপমানিত বোধ করে, তাই তারা আর কোনো টাকা পয়সা না চেয়ে সেখান থেকে চলে যায়। এই দেখে সুনিতার খুবই খারাপ লাগে, তাই তখনই সুনিতা তার মায়ের কাছে গিয়ে বলে,
মা, তুমি কেমন বৌমা নিয়ে এসেছো বলো তো? তুমি কি তোমার বৌমাকে কিছু বলতে পারো না? আমাদের বাড়ি থেকে আজ পর্যন্ত কোনো ভিক্ষুক খালি হাতে ফিরে যায়নি, কিন্তু তোমার বৌমা এমন একটা মহিলা আমাদের বাড়ি থেকে ওই গরিব ভিখারিগুলোকে তাড়িয়ে দিল, কোনো টাকা পয়সা বা চাল ডাল কিছুই দিল না। কি আর বলবো রে মা, যেদিন থেকে সংসার বৌমার হাতে ছেড়ে দিয়েছি সেদিন থেকে তো আমার হাতে আর কিছুই নেই। আর তোরা তো জানিস, আমি যদি কোনো কথা বলতে যাই তাহলে আবার তোর বৌদি আমাকেই গরম দেখাবে। তার থেকে ভালো যা হচ্ছে চুপচাপ শুনে নে, চোখ আছে দেখ, আর কিছু বলার দরকার নেই। তুমি বাড়ির গার্জেন, আর তুমিও যদি এখন কিছু না বলো তাহলে এখন ব্যাপারটা দাদাকে বলতে হবে। দাদা যদি বৌদিকে বোঝায় তাহলে যদি বৌদির একটু জ্ঞান বুদ্ধি হয় তাহলে ভালো। এত কিপটামি করলে তো এই বাড়িতে আর কেউ থাকতে পারবে না। এই বলে সুনিতা সেখান থেকে চলে যায়। এভাবেই সময় কাটতে থাকে, আর দিনের পর দিন তানিয়ার কিপটেমি আরো বাড়তেই থাকে। তানিয়া টাকা বাঁচানোর জন্য তার পরিবারের সকলকে বিপদের মুখে ঠেলে দেয়। শাকসবজি, মাছ, মাংস সব জিনিসের দাম অতিরিক্ত বেশি বলে এখন সে সবসময় সবাইকে ডিম ভাজা, ডাল ভাত, শাক ভাজা ইত্যাদি খেতে দেয়। আর সেই জন্য প্রত্যেকদিন কারোর না কারোর পেট খারাপ লেগেই থাকতো, কিন্তু তাতেও তানিয়ার কিছু যায় আসে না। এভাবেই সময় কাটতে থাকে। একদিন সোহম বাবুর পেটে সমস্যা দেখা দেয়, আর সেই সাথে তার জ্বর, সর্দি, কাশিও হয়। সে এতটা পরিমাণে দুর্বল হয়ে পড়ে যে সে কোনোভাবেই বিছানা থেকে উঠতে পর্যন্ত পারে না। বৌমা, তুমি ছেলেকে বলো তাড়াতাড়ি ডাক্তারকে ফোন করতে, তা না হলে আমরা কিন্তু ওর বাবাকে আর বাঁচাতে পারবো না। একেই পেটের সমস্যা হচ্ছিল, তার উপর এখন আবার জ্বর, সর্দি, কাশি হচ্ছে। তোমার বাবার শরীর একদম জ্বরে পুড়ে যাচ্ছে। তাড়াতাড়ি বলো ছেলেকে গিয়ে ডাক্তার ডেকে নিয়ে আসতে। হ্যাঁ মা, দাঁড়াও, আমি দাদাকে গিয়ে বলছি, এক্ষুনি বাড়িতে ডাক্তার ডাকতে হবে। এই সুনিতা, কোথাও যাওয়ার দরকার নেই। বাবার তো সামান্য একটু জ্বর আর সর্দি কাশি হয়েছে, এমনিই ঠিক হয়ে যাবে, এতে এত চিন্তা করার কিছু নেই। আর যদি মনে করো বাবার জ্বর একটু বেশি আছে তাহলে কপালে জলপট্টি দাও, আর তাতেও যদি না হয় আমার কাছে জ্বর সর্দির ওষুধ আছে, বাবাকে দিচ্ছি, খাইয়ে দাও। কারণ এখন শুধু শুধু বাড়িতে ডাক্তার ডাকা মানেই তাকে অনেক টাকা ফি দিতে হবে, আবার অনেক ওষুধও তো লিখবে, সেগুলো নিয়ে আসতেও ভালো টাকা খরচ হবে। বৌদি, তুমি কিন্তু এরকম করতে পারো না। আর তুমি কি ওষুধ দেবে তার কোনো ঠিক আছে? যদি তুমি বাবাকে কোনো ভুলভাল ওষুধ খাইয়ে দাও আর আরো বিপদ হয় তখন কি হবে? তুমি তো জানো বাবার হার্টের রোগ আছে, উল্টো পাল্টা ওষুধ একদমই চলবে না। তাই জন্যই তো আমরা সবসময় ডাক্তার দেখিয়ে তারপরে বাবাকে ওষুধ খাওয়াই। এই যে, তুমি সবসময় পাকামি বন্ধ করো তো। তুমি কি ভেবেছো আমি তোমার বাবার জন্য এক্সট্রা করে ডাক্তার ডেকে নিয়ে আসবো? ডাক্তারের ফিস দেবো, আবার ওষুধ কেনারও টাকা দেবো, সব টাকা আমার স্বামীর পকেট থেকে যাবে, তাই তো? এই বাড়িতে এখন শুধুমাত্র আমার স্বামী রোজগার করছে। বাবার শরীর অসুস্থ বলে বাবা তো বেশ কয়েক মাস ধরে কাজও করতে পারছে না, তাই আমার স্বামীর উপর এখন অনেক চাপ। আমি চাই না ফালতু টাকা খরচ করে আমার স্বামীর উপর বোঝা বেড়ে যাক। তানিয়ার কথা শুনে সকলেই চমকে ওঠে, কিন্তু তানিয়ার স্বামী নিখিল কোনোভাবেই তানিয়ার কিপটামি স্বভাবের ব্যাপারে এখনো পর্যন্ত জানতে পারে না। এরকম ভাবে কয়েকদিন কাটে, কিন্তু একদিন নিখিলের মা নিখিলকে নিজের রুমে ডেকে তানিয়ার কিপটামির ব্যাপারে সমস্ত কিছু খুলে বলে। তুই কি ভেবেছিস দাদা, তোর বউ খুব ভালো? বৌদি আমাদেরকে অনেক কথা শোনায়, জানিস দাদা? আমরা এক্সট্রা কোনো টাকা বাড়ির বাইরে নিয়ে যেতেই পারি না, সবসময় শুধু স্বামীর টাকা বলে আমাদেরকে একটা টাকা পয়সাও দেয় না। আর জানিস, আমাদের বাড়ি থেকে আজ পর্যন্ত কোনো ভিখারি বা ভিক্ষুক খালি হাতে ফিরে যায় না। মা সবাইকে এক গ্লাস জল অন্তত খাওয়াই, আর কিছু খাবার থাকলে খেতে দেয়, টাকা পয়সাও দেয়। কিন্তু বৌদি এখন ভিখারিদেরকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আর জানো দাদা, বাবার শরীর অসুস্থ, মা তোমাকে অনেকবার করে বলতে বলেছিল, কিন্তু বৌদি আমাদের কাউকেই কিছু বলতে দিল না, সবার মুখ বন্ধ করে রেখে দিয়েছে। কিন্তু একদিন না একদিন আমাদেরকে তো মুখ খুলতেই হতো, তাই না? তাছাড়া বাবার এখন এত শরীর অসুস্থ, আমরা বাবার এমন অবস্থা দেখে একেবারেই চুপ করে থাকতে পারছি না, তাই তোমাকে এসব বলতে বাধ্য হচ্ছি। আমার পিছনে পিছনে এত কিছু হয়ে গেল আর আমি এই বাড়িতে থেকেও কিছু জানতে পারলাম না? এটা কিভাবে সম্ভব? আমাকে তো কেউ কিছুই বলেনি, আর তোরা আজকে শোনাচ্ছিস আমাকে এই ঘটনা? কি করবো বল দাদা, আর তো কিছু করার নেই। আর তোর বউকে মাও কিছু বলতে পারে না, কারণ মা কিছু বলতে গেলে বৌদি মায়ের সঙ্গে অনেক ঝগড়া করে। ঠিক আছে, তোরা চিন্তা করিস না রে, আর আমি ঠিকের ব্যবস্থা একদিন করবোই। আর তোদের কোনো কিছুর জন্য চিন্তা করতে হবে না, আমার টাকা পয়সা তোদের যখন ইচ্ছা হবে তখনই নিয়ে নিবি, কোনো অসুবিধা নেই। আমরা তো টাকা পয়সা তেমন কিছুই খরচ করি না। আমরা যখন 4 বোন শপিং করতে যাই তখন বৌদির জন্য কিছু না কিছু কিনে নিয়ে আসি, কিন্তু বৌদি আমাদের জন্য কখনো কিছু কিনে নিয়েই আসে না, শুধু বলে যে বাজারে জামা কাপড়ের অনেক দাম ছিল তাই কিছু কিনে নিয়ে আসতে পারিনি। কিন্তু আমরা 4 বোন যখনই শপিং করতে যাই বৌদির জন্য কিছু অন্তত সব সময় কিনে নিয়ে আসি।
আমি সবই বুঝি রে, তোর 4 বোন অনেকই ভালো, সেই জন্যই তো তানিয়ার এই অত্যাচারগুলো এখনো সহ্য করছিস। অন্য মেয়ে হলে তো কবেই তোদের আসল রূপ দেখিয়ে দিত। আচ্ছা ঠিক আছে, তোদের আর এই নিয়ে ভাবনা চিন্তা করতে হবে না, এর ব্যবস্থা আমি ঠিকই বের করবো। সেদিনের পর থেকে নিখিল মনে মনে ভাবনা চিন্তা করতে থাকে যে তার বউয়ের কিছু একটা ব্যবস্থা করতে হবে যাতে তানিয়া নিজের ভুল বুঝতে পারে। তাই একদিন নিখিল তানিয়াকে বলে, তানিয়া, আজকে আমার অফিসে যাওয়ার কোনো ইচ্ছা নেই, তাই আমি আজকে ভেবেই নিয়েছি সকাল থেকে রাত পর্যন্ত তোমাকে নিয়ে ঘুরে বেড়াবো আর বাইরে বড় বড় হোটেলে খাওয়া দাওয়া করবো। কি তুমি রাজি আছো তো? আর হ্যাঁ, শুধু আমরা দুজন নয়, তুমি যদি বলো আমার 4 বোনকেও নেবো, তাহলে ওরাও অনেক আনন্দ পাবে। না নিখিল, অতজনকে নিতে হবে না, অতজনকে নেওয়া মানে খরচা বেড়ে যাবে, তার থেকে ভালো আমরা দুজনেই যাব, কম টাকাতে সবকিছু মিটে যাবে। এই শুনে নিখিল রাজি হয়ে যায়। আর এভাবে সেদিন নিখিল তানিয়াকে নিয়ে সকাল থেকেই ঘুরতে বেরিয়ে পড়ে। আর দুপুর হতে না হতেই প্রচন্ড পরিমাণে রোদের জন্য তানিয়ার প্রচন্ড পরিমাণে গরম লাগে। আরে তানিয়া, তুমি যে পুরোপুরি ঘেমে যাচ্ছ, তোমার তো অনেক ঘাম হচ্ছে তাই না? আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য ঠান্ডা জল, কোল্ড ড্রিঙ্কস কিংবা আইসক্রিম নিয়ে আসছি। আরে না না নিখিল, তুমি তো জানো ঠান্ডা আমার একদমই সহ্য হয় না, ঠান্ডা খাওয়া মানে আমি ঠিক সর্দি কাশিতে ভুগবো, তাই আমি একদম ঠান্ডা কোনো খাবার খাবো না। আরে বাবা, চিন্তা করছো কেন? এত গরম, ঠান্ডা খেলে কিছুই হবে না, আর সামান্য একটুখানি তো খাবে। এই বলে নিখিল তানিয়ার জন্য ঠান্ডা ঠান্ডা আইসক্রিম কিনে নিয়ে আসে। আর নিখিল খুব ভালো করেই জানে তানিয়ার একদমই ঠান্ডা সহ্য হয় না, কিন্তু নিখিল ইচ্ছা করে তানিয়াকে জোর করে ঠান্ডা আইসক্রিম, কুলফি এবং আরো নানান রকমের ঠান্ডা খাবার খাওয়ায়। আর সেই খাবারগুলো খাওয়ার পর থেকেই তানিয়ার গায়ে প্রচন্ড পরিমাণে জ্বর আসে এবং তার সর্দি কাশিও হয়। এর ফলে তানিয়া নিখিলকে বলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তখন নিখিল তানিয়াকে কিছুতেই ডাক্তারের কাছে নিয়ে যেতে চায় না। তোমার কাছে তো ওষুধ আছে তাই না? তাহলে তুমি সর্দির ওষুধটা খেয়ে নাও, এক্সট্রা করে ডাক্তারের কাছে গিয়ে কি হবে? সেই ডাক্তারকে ফিস দিতে হবে, ওষুধ কিনতে হবে, তার জন্য তো টাকা লাগবে। তার চেয়ে ভালো যেটা আছে তুমি সেটাই খেয়ে নাও। নিখিলের কথা শুনে তানিয়া খুবই অবাক হয়, কিন্তু তানিয়া বাড়িতে থাকা ওষুধ কিছুতেই খেতে চায় না, কারণ সেই ওষুধগুলো সর্দি কাশির ওষুধ ছিল না। আর তানিয়া সেদিন রাত্রিবেলা ওষুধ না খাওয়ার ফলে একদমই ঘুমাতে পারে না, এমনকি অতিরিক্ত পরিমাণে সর্দি হওয়ায় সে ঠিকমতো নিঃশ্বাস পর্যন্ত নিতে পারে না। এর ফলে তানিয়া তখন নিজের ভুল বুঝতে পারে। তাই তখনই তানিয়া তার পরিবারের সবার কাছে ক্ষমা চায় আর নিখিল বাড়িতে ডাক্তার ডেকে নিয়ে আসে। কয়েকদিনের মধ্যে তানিয়া একেবারে সুস্থ হয়ে ওঠে। এমন ঘটনার পর থেকে তানিয়া আর কখনো অতিরিক্ত পরিমাণে কিপটামি করে না, সে তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে।